আজকে আমাদের আলোচনার বিষয় রাগ নিয়ন্ত্রণ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কামরুজ্জামান মজুমদার, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আরো উপস্থিত আছেন এস.এম. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমাদের আজকের আলোচনায় আমরা এই দুজন অসাধারণ ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে পেয়ে খুবই আনন্দিত বোধ করছি। আশা করি আপনারাও অনেক আনন্দিত। আমাদের অনুষ্ঠানে আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের সমস্যা সমাধানে এবং আপনাদের রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা অলরেডি লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস করে অথবা ইনবক্সে জানাতে পারেন। আপনারা আমাদের লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ দেন। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। তো আমরা সবাই জানি আমাদের অনেকগুলো অনুভূতির মধ্যে রাগ আমাদের একটা আবেগ বা অনুভূতি। অনেক ক্ষেত্রে এখন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এই বিষয়টি আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি করছে অথবা আমাদের সম্পর্কে বিভিন্ন জটিলতা তৈরি করছে। তো আজকের আলোচনা থেকে আমরা জানতে বা বুঝতে চেষ্টা করব রাগ বিষয়টা আসলে কি, রাগের ফলাফলে আমাদের জীবনে আসলে কি কি প্রভাব পড়ছে এবং রাগ আসলে কি নেতিবাচক অনুভূতি এবং রাগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এর পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো আমরা উত্তর দিতে চেষ্টা করব এবং আরো অনেক বিষয় আশা করি চলে আসবে। তো আমরা প্রথমত কামরুজ্জামান মজুমদার স্যার আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে রাগ বিষয়টা আসলে কি, আমরা রাগকে যদি সংজ্ঞায়িত করতে চাই কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজাদের পরে কিছু অ্যাড করতে পারি এখানে। আমাদের প্রত্যেকটা মানুষেরই হিউম্যান বিইং বা মানুষ আমরা বলি আশরাফুল মাখলুকাত, অন্য প্রাণীদের চাইতে আমাদের একটা ভিন্নতা আছে। আমরা চিন্তা করতে পারি, আমরা ফিল করতে পারি এবং আমরা বুঝতে পারি আমরা কি ফিল করছি, যেটা হয়তো অন্য প্রাণীরা অনেক সময় বুঝতে পারে না। অন্য প্রাণীরা হয়তো অনেক বেশি আমরা বলি যে অটোমেটিক প্রসেসে কাজ করে, যেমন আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন আমাদের ভাষায়। সহজ বাংলায় বলতে গেলে আপনার গায়ে যদি কোনো একটা মশা কামড় দেয়, চিন্তা ভাবনা ছাড়ে আপনি এটা মারতে যান, ব্যথা পেলে হাতটা সরে যায়, এরকম একটা প্রক্রিয়া চলে অন্য প্রাণীরা। তো মানুষের যেহেতু বিশেষত্ব হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, ফিল করতে পারে, আবেগ তার মধ্যে একটা, রাগ ওরকম একটা আবেগ বা ইমোশন। আমরা নানান রকম ইমোশনের কথা জানি, আমাদের ভালো লাগে, মন্দ লাগে, এটা ব্রডলি আমরা বলি। ভালো লাগার মধ্যে আছে আনন্দ, দুঃখ, হতাশা, ঘৃণা, রাগ, দুঃখ, মানে এই বিষয়গুলো আছে। রাগ অন্য ইমোশনগুলোর মতো একটা ইমোশন, বিশেষ একটা প্রতিক্রিয়া আমাদের আমাদের চারপাশে যা ঘটে বা আমরা যা মনে মনে চিন্তা করি তার পরিপ্রেক্ষিতে একটা বিশেষ আবেগীয় অনুভূতি। এটা হচ্ছে রাগ। রাগ শুধুমাত্র যে ইমোশন ফিল করি আমরা তা না, রাগকে যদি আমরা দেখতে চাই এটা আসলে একটা কম্বিনেশন অফ, মানে একটা মিশ্রণ অনেকগুলো জিনিসের। যেমন আপনি যদি রাগ অনুভব করেন, এটা শুধু অটোমেটিক রাগ অনুভব করছেন বা এমনি এমনি রাগ অনুভব করছেন তা কিন্তু হয় না। কিছু একটা ঘটে চারপাশে পরিবেশে, তার পরিপ্রেক্ষিতে আপনি রাগ অনুভব করেন। আমি যদি আরেকটু সহজ করে বলি, আমাদের চারপাশে কিছু একটা ঘটে, তারপর আমরা সেটাকে ভাবি, চিন্তা করি যে কি ঘটছে, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে একটা নেতিবাচক ভাবনা, সাধারণত নেতিবাচক হয়, তৈরি হয়। এবং ওই নেতিবাচক ভাবনাটার সাথে কোপ করতে গিয়ে শরীর বা মন তখন রাগ তৈরি করে। এবং রাগ যখন হয় আমাদের, রাগের সাথে শারীরিক কিছু প্রতিক্রিয়া হয়। যেমন দেখবেন যে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, বুক ধরফর শুরু হয়ে যায়, গা গরম হয়ে যায়, এবং তখন আমরা কিছু আচরণও করি, একটা নির্দিষ্ট পরিমাণ আচরণ। যেমন হয়তো যার উপর রাগ হয়েছে তার উপর ধেয়ে যায় বা তাকে আঘাত করতে যায় বা হাতে ছুঁড়ে ফেলতে যায়, এরকম বিষয়গুলো থাকে। তার মানে রাগ শুধুমাত্র আবেগ তা যেমন ঠিক, কিন্তু রাগের সাথে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। আমাদের চিন্তা, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের শারীরিক প্রতিক্রিয়া এবং আমাদের আচরণ, এই সবগুলো মিলে রাগের বিষয়টা আসলে বুঝতে চেষ্টা করি আমরা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজাদ স্যার আপনি যদি একটু অ্যাড করেন। ধন্যবাদ। রাহাত যেটা বললো সেটা হচ্ছে যে রাগ একটা আবেগ, এটা যেমন ঠিক,
তেমনি এটা অনেক জটিল একটা বিষয়। এর সাথে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল বা এনভায়রনমেন্টাল বিষয়গুলো জড়িত। বায়োলজিক্যাল দিক থেকে দেখতে পারি কারোর মধ্যে রাগ কম বেশি থাকে, কেউ একটু রাগী প্রকৃতির হয়, আবার সাইকোলজিক্যাল পার্সোনালিটি টাইপ এবং ছোটবেলার অভিজ্ঞতা এগুলো থেকেও রাগের আহ, পার্থক্য থাকে। আবার সিচুয়েশনের কারণে, যেমন বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তার মধ্যে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, জবলেসনেস, তারপর ব্যবসায় সমস্যা, পারিবারিক সমস্যা এবং বাস্তব বিভিন্ন ধরনের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা এবং এগুলোতে আমরা জর্জরিত। সুতরাং আমাদের মধ্যে অনেক ধরনের চাপ তৈরি হচ্ছে। এই চাপের কারণে আমাদের মধ্যে রাগ তৈরি হতে পারে। এবং রাগ শুধু আহ, আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকে না, রাগের অনেক পরিণতি আছে। যেমন রাগ যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রিলেশন সমস্যা সৃষ্টি হয়। তারপর আহ, পেশাগত কাজের সমস্যা সৃষ্টি হয়, হতে পারে, আবার সামাজিক ভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সুতরাং রাগকে শুধু আবেগ হিসেবে দেখলে হবে না, এর অনেক কনসিকুয়েন্স আছে এবং নেগেটিভ সাইডও আছে। সুতরাং রাগটা কি এবং রাগটাকে ভালো মতো আমরা গুরুত্ব দেওয়া দরকার। রাগের সাথে মানসিক স্বাস্থ্যের অনেক সম্পর্ক জড়িত। যেমন রাগের কতগুলা ফিজিক্যাল ফিচার আছে। যেমন রাগ হলে আহ, অনেক ধরনের হার্টবিট বেড়ে যায়, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার বেড়ে যায়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল রিয়াকশন তৈরি হয়। আবার সাইকোলজিক্যাল দিক থেকেও আমরা মাথা ব্যথা, টেনশন এগুলো তৈরি হয়, হেডেক তৈরি হয়। সুতরাং রাগটা অনেক আহ, বড় বিষয় এবং রাগের কন্ট্রোল করতে না পারলে আমাদের মধ্যে এক ধরনের অ্যাগ্রেশনও তৈরি হতে পারে, যেটা মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক সুন্দর করে আমাদেরকে রাগের কারণ এবং ফলাফল গুলো জানানোর জন্য। তো আম, আমরা এখন একটু স্যার আপনাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে রাগের কারণ বা ধরনগুলো জানতে চাইবো। তো প্রথমত রাহাত স্যারের কাছে যাব। স্যার যদি আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বা পেশেন্ট দেখার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেন যে আমরা আসলে কি কি ধরনের মানুষ দেখতে পাই এবং তাদের রাগের কারণ কি এবং রাগের ফলাফল কি, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করেন। আহ, আমাদের কাছে অনেক মানুষই আসেন রাগের সমস্যা নিয়ে। কেউ কেউ আসেন তার শুধুমাত্র রাগটাই তার সমস্যা বা রাগটাই তার মূল সমস্যা। আবার কেউ কেউ আসেন অন্য কোনো একটা সমস্যা নিয়েছেন, তার সাথে রাগের বিষয়টাও আছে। তো একটা জিনিস বোঝা লাগবে আমাদের বা খেয়াল রাখা দরকার, রাগ কিন্তু একটা স্বাভাবিক আবেগ। প্রত্যেকটা মানুষের রাগ আছে এবং রাগ থাকাটা কোনো অস্বাভাবিকতা না, যদি না সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা সাধারণভাবে বলি আমাদের প্রত্যেকেরই রাগ হতে পারে, দুঃখ হতে পারে, ভয় হতে পারে, কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে গেলে তখনই কেবলমাত্র মানসিক সহায়তার দরকার হয়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের রাগকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলও হই। যখন কেবলমাত্র একটা মানুষ তার রাগ, তার উনি যেভাবে চেষ্টা করেন সেটা করে আর সফল হচ্ছেন না, তখনই উনি আমাদের কাছে আসেন বা তখনই আমাদের হেল্প সেক করেন। তো আমরা যদি ওইভাবে চিন্তা করি রাগ নিয়ে মানুষ কি করেন, সাধারণত রাগ হলে মানুষ আহ, 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 তার রাগের যে বিষয়টা এটা হতে পারে নিজের উপরে বা অন্য কোনো বা কোনো অবজেক্ট বা কোনো মানুষ, সেই বিষয়টার একটা প্রতিক্রিয়া করেন। ওটা নিয়ে মানুষ আহ, আসেন আমাদের কাছে। প্রতিক্রিয়া যখন করি তখন অন্যরা আমার উপর বিরক্ত হচ্ছে বা অন্যরা আমাকে বুঝতে পারছে না বা আমার কথা কেউ শুনছে না বা আমার কথা কেউ মূল্য দিচ্ছে না বা আমি খারাপ ফিল করছি, কেন এমন করবো, তখন আমাদের কাছে আসে। তো আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করি যে কেন উনি রাগ হচ্ছেন, রাগের কারণটা কি, কোন কনটেক্সটে উনি রেগে যাচ্ছেন বা কোন পরিস্থিতি উনি রেগে যাচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করি। এবং তারপর আমরা চেষ্টা করি ব্যক্তিকে বুঝতে হেল্প করা যে উনার নিজের রাগ পদ্ধতিগুলো কি, উনি কিভাবে রাগ প্রকাশ করেন এবং উনি কিভাবে ধরতে পারেন যে উনি রেগে যাচ্ছেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমি কিভাবে বুঝি আমার রাগ হচ্ছে। অনেকেই আসেন আমাদের কাছে যে পরিবারের সদস্যরা বা তার আশেপাশের সংশ্লিষ্টরা বলছে ওর রাগ অনেক বেশি, কিন্তু ব্যক্তি মনে করে সে ঠিকই আছেন, তার কোনো রাগ নাই, অন্যরা টের পায় এটা। এটাও কিন্তু খুব কমনলি আসেন। তো রাগ নিয়ে কাজ করতে গেলে, যেটা একটু পরে হয়তো আমরা আলাপ করব, রাগ নিয়ে কাজ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে
আপনার রাগের ধরনটা আপনি বোঝার চেষ্টা করেন, আপনার রাগের প্রতিক্রিয়াটা বোঝার চেষ্টা করেন। যদি নিজে নিজে বুঝতে না পারেন, অন্যদের ফিডব্যাক বা অন্যদের অন্যরা যে আপনার সম্পর্কে যা বলে সেগুলি বোঝার চেষ্টা করেন। কেউ যদি বলে আপনাকে রেগে যাচ্ছেন, আপনি ফেলে দিবেন না, আপনি বোঝার চেষ্টা করেন কেন এই মানুষটা বলছেন যে আপনি রেগে যাচ্ছেন, কি দেখে বলছেন, কখন বলছেন, সেটা বোঝা দরকার। তো আমাদের কাছে যখন মানুষ আসে, আমরা প্রথমে এই কাজটাই করি, তাকে রাগটা বুঝতে হেল্প করি। প্রথমত রাগ বুঝতে হেল্প করি এবং রাগের প্রতিক্রিয়া বুঝতে হেল্প করি। রাগ বুঝতে হেল্প করার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে রাগ ইমোশনটাকে বোঝা এবং রাগের সাথে সংশ্লিষ্ট তার চিন্তাগুলো বোঝার চেষ্টা করা, কোন ভাবনা থেকে উনি রেগে যান, এবং রাগের সাথে সংশ্লিষ্ট প্রতিক্রিয়াগুলো বুঝতে চেষ্টা করা, যে রাগ হলে উনি কি করেন, ওনার শরীরে কি হয় এবং ওনার আচরণে কি হয়, এটা নিয়ে আমরা কাজ করি। তো এক একজন আছে রাগ হলে যেমন নিজের মধ্যেই থাকে, যেমন কেউ কেউ আছে রাগ হয়ে, আমরা খুব কমনলি জানি রাগ হয়ে মার সাথে রাগ করে ভাত খাচ্ছি না, এটা খুব কমনলি আমরা ছোটবেলায় করেছি, সবাই কম বেশি করেছি এটা। জি স্যার। তো আমরা অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, নিজেকে কষ্ট দিয়ে, এরকম থাকে। আবার কেউ কেউ আছে হাত পা কাটছে রেগে গিয়ে, কেউ কেউ আছে কিছু ডিস্ট্রয় করছে বা ভাঙচুর করছে, এগুলো হয়। আবার অনেকে আছে রাগ হলে নিজেকে ব্লেম করা, সে কোনো বাইরে প্রকাশ করছে না, তার ভেতর ভেতর নিজেকেই অপরাধ বোধে ভুগছে, যে আমার কারণে এরকম হলো, কেউ আমাকে বোঝে না, এবং আস্তে আস্তে গুটিয়ে নেয় নিজেকে। এরকম অনেক রকম প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা মানুষের রাগের ধরনটা আসলে আলাদা। তো আমাদের মনে হয় রাগ নিয়ে যারা ভাবছেন, যাদের কনসার্ন আছে রাগ নিয়ে, তারা প্রথমে চেষ্টা করেন আপনার রাগের ধরনটাকে বোঝার চেষ্টা করা, যে আপনি কিভাবে রাগ হন, এবং আপনার অন্যদের রাগ হলে তারা কি করেন সেটাও বোঝার চেষ্টা করেন, পরিবারের মধ্যে কি চলে এটা দেখার চেষ্টা করা। ধন্যবাদ স্যার। আজাদ স্যার, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করেন। হ্যাঁ, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে রাগটা, একটু আগে আমার আলোচক যেটা বললেন, রাগটা শুধু শুধু রাগ নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে, আবার রাগটা আন্ডারলাইন, অর্থাৎ অন্যান্য সমস্যা আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ম্যারিটাল প্রবলেম বা আদার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। তো রাগটা সেকেন্ডারি, প্রথমে থাকে না। রাগ ওয়ান অফ দ্য সিমটম, ওয়ান অফ দ্য ইস্যু। এই যে ইস্যু, তো রাগটা দেখা যাচ্ছে ওখানে ওই সবগুলোর মধ্যে মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে, অর্থাৎ রাগটাই প্রধান ইস্যু আসলে। হয়তো মানে ক্লায়েন্ট মনে করতেছেন যে রাগটা অনেকগুলোর মধ্যে একটা ইস্যু, কিন্তু রাগটা হয়তো দেখা যাচ্ছে যে সবগুলোর জন্য দায়ী বা ভূমিকা পালন করতেছে। সুতরাং রাগটা নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করতে শেখা, এটাও একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো দেখা যায় যে প্রবলেম সলভিং জড়িত, যেমন যেমন আমার এক ক্লায়েন্ট ছিলেন যে শ্বশুর বাড়ি, এটা অনেক কমন সিনারিও, যে শাশুড়ির সাথে বা ইনলস এর সাথে কিভাবে কমিউনিকেট করবে অথবা নিজের মতামতটা প্রকাশ করবে কিভাবে। তো এখানে দুইটা বিষয়, নিজের মতামত প্রকাশ করা, কমিউনিকেশন, আবার প্রবলেম সলভিং, যে নিজের চাওয়া পাওয়া সেইটাকে আদায় করা, কিভাবে প্রবলেম সলভ করা যায়, নিজেরটা রক্ষা করা যায়, আবার আবার নিজেরটা রক্ষা করা যায়, আবার অপর পক্ষের ইন্টারেস্টটাও দেখা যায় দুই দিক দিয়ে, অর্থাৎ কমিউনিকেশন। এবং এখানে অনেকের মধ্যে আছে অ্যাসার্টিভনেস এর বিষয়। অ্যাসার্টিভনেস তার মানে হলো সামাজিক দক্ষতা, মানে অনেক সময় রিফিউজ করার সময় আমরা যদি আরেকজন যাতে হার্ড না হয়, অন্য একজন যাতে কষ্ট না পায়, সেই বিষয়টাও খেয়াল করা। তো অনেকগুলো বিষয়ের কম্বিনেশন হতে পারে এখানে রাগটা। ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যদি একটু রাগের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাই, তো প্রথমত রাহা স্যারের কাছে যাব। স্যার যদি একটু বলেন রাগের এটা আমার মনে মনোবৈজ্ঞানিক হয় ব্যাখ্যা। আজাদ বেটার পারবে আমার চেয়ে। আজাদ বলুন। আচ্ছা, আজাদ স্যার যদি একটু বলেন। যে প্রশ্নটা আবার বলুন। আমরা রাগকে যদি সাইকোলজিক্যালি এক্সপ্লেইন করতে চাই বা থিওরিটিক্যালি দেখতে চাই, তো রাগের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা যদি একটু বলেন স্যার। রাগের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন বলতে গেলে তিন দিক থেকে বলা যায়, যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। তো সাইকোলজিক্যাল যেটা হচ্ছে পার্সোনালিটি ফ্যাক্টর,
অনেকে পার্সোনালিটি টাইপের উপর ভেরি করে, যেমন ওভার্ট কভার্ট এরকম হতে পারে। আবার স্যার একটু আমাদের কাছে উদাহরণ দিয়ে যদি একটু বলেন স্যার। কেউ আছে অনেক রাগী, সহজেই রেগে যায়, বা রাগটা একটা এক্সপ্রেশন, সে মনে করে যে রাগটা প্রকাশ করলেই তার আহ, আহ, সমস্যার সমাধান হবে, এইটা একটা টেন্ডেন্সি কাজ করে। আবার কেউ আছে রাগ চেপে চেপে রাখে, বা রাগ প্রকাশ করাটা দুর্বলতার লক্ষণ এরকম মনে করে। আর এটা যেমন পার্সোনালিটি ফ্যাক্টর। আবার সে ছোটবেলা থেকে তার যে অভিজ্ঞতা সেটাও রাগটাকে শেপ করতে পারে। তা রাগ করলে যদি কোনো কিছু অ্যাচিভ করা যায়, কোনো কিছু পাওয়া যায়, তাহলে সে মনে করে রাগ একটা মিনস, রাগের মাধ্যমে আমি একটা কোনো কিছু অর্জন করব। আর যদি দেখা যায় না, রাগ দেখানো যাবে না, রাগ দেখানো খারাপ, একটা মারাত্মক পাপের কাজ, তাহলে সে হয়তো রাগটা প্রকাশ করবে না। এটা একটা আর্লি এক্সপিরিয়েন্স। আবার কারো কারো ক্ষেত্রে হরমোনাল কারণে হয়, বয়স সন্ধির কারণে যেমন আমরা দেখি অ্যাডোলেসেন্স পিরিয়ডে রাগটা বেশি থাকতে পারে। সুতরাং এটাও একটা ব্যাপার আমরা খেয়াল করতে পারি। আর সিচুয়েশনাল কারণেও রাগ হতে পারে, যে বাস্তবে অনেক সময় এনভায়রনমেন্ট বা সিচুয়েশনটা কি হচ্ছে সেইটাও ফ্রাস্ট্রেশন থেকে মানুষের না পাওয়া বেদনা, বা বাস্তবতা থেকেও হতে পারে, অর্থাৎ লজিক্যাল কারণেও থাকতে পারে। সুতরাং রাগকে আমরা তার আন্ডার রাগের পিছনে কি কি আছে সেই হিস্ট্রিটা যদি আমরা জানতে পারি, তাহলে রাগটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে। রাহাত স্যার কি কিছু অ্যাড করতে চান? আজাদ খুবই ভালোভাবে বলেছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, যে আমি যেটা বলছিলাম যে আমাদের আবেগগুলো আমাদের জন্য খুবই জরুরি বা প্রয়োজনীয়, খুবই খুবই জরুরি। রাগও সেরকম একটা প্রয়োজনীয় আবেগ। আমাদের যদি রাগ না থাকতো আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারতাম না। আমরা রাগ করি তখনই যখন আমরা থ্রেট ফিল করি। অন্য প্রাণীদের ক্ষেত্রে যেমন থ্রেটটা এক্সটার্নাল বা জীবনের থ্রেট বা বাইরে থেকে আসা, মানুষের থ্রেট গুলো সবসময় বাইরে থেকে আসা না, মানুষের থ্রেট গুলো ভেতর থেকে হতে পারে। আমরা ভেতর থেকে রাগ অনুভব করি যখন দেখতে পাই যে আমার এক্সিস্টেন্স বা আমার সম্মান বা আমার চাওয়া পাওয়া কোনোভাবে ব্যাহত হওয়ার ঝুঁকিতে পড়েছি আমি। সুতরাং আমি যদি সার্ভাইভ করতে চাই, মানে বেঁচে থাকতে চাই, বা আমি যদি উন্নতি করতে চাই, তার জন্য যে কোনো বাধাতে সরানোর জন্য একটা প্রতিক্রিয়া করতে হয়। রাগ সেরকম একটা প্রতিক্রিয়া। রাগের মাধ্যমে আমরা চেষ্টা করি আমার সামনের বাধাগুলো সরাতে। তো সুতরাং এটা একটা এসেনশিয়াল জিনিস, বায়োলজিক্যালি এটার দরকার আছে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে, নিয়ন্ত্রণের বাইরে চলে, তখনই কেবলমাত্র সমস্যা। স্যার কখন আমরা বুঝবো যে আমাদের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন? এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের কাছে। এর আগে আমি একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে নেই, যদি অ্যালাউ করো, একটু ভিন্ন জি একটা স্যার। সাইডের আলোচনা। যে কখন আমরা বুঝি যে আমাদের মানসিক সহায়তা নেওয়া দরকার, সেটা বললে বোধহয় জি রাগেরটাও স্যার। বুঝতে পারবে মানুষ। আমরা মনোবিজ্ঞানীরা যেভাবে মানসিক সমস্যাকে ব্যাখ্যা দেই, আমরা বলি যে মানসিক সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেটা কিনা মাত্রাগতভাবে অতিরিক্ত, মানে স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে যা আছে তার চেয়ে বেশি মাত্রায় হলে সেটা একটা একটা বিষয়, এটা একটা ক্রাইটেরিয়া, মানে একটা একটা আমি বাংলায় বলতে গেলে বলা যায় যে একটা নিয়ামক। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আহ, মানসিক সমস্যা যেটা বলছি আমরা, সমস্যার বিষয়টা সাধারণ মানুষের থেকে মাত্রাগতভাবে বেশি, এটা একটা ব্যাপার। সেকেন্ড একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই বিষয়টা আপনার কাজকর্মে বা আপনার দৈনন্দিন যে ফাংশনিং বলি আমরা, যে কোনো কাজ বা আপনি যেভাবে কাজকর্ম করেন বা বিভিন্ন জিনিস করেন, সেগুলোতে বাধাগ্রস্ত, আপনার চাকরি হতে পারে, পড়াশোনা হতে পারে, যে কোনো বিষয়ে বাধাগ্রস্ত করবে, এটা একটা। আরেকটা হচ্ছে সামাজিকভাবে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা সামাজিকভাবে খাপ খাওয়ানোর মতো না। যেমন আমরা যদি মানসিক রোগের উদাহরণে যাই, আপনি হয়তো একটা গান করছেন একটা বিয়ের অনুষ্ঠানে, খুবই বাহবা পেলেন, কিন্তু কেউ মারা গেছে সেখানে নিশ্চয়ই আপনি ওই গান করবেন না, সেটা করলে হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বা তখন আমরা চিন্তা করি যে তার বোঝের মধ্যে নাই বা বুঝতে পারছে না। রাগের ব্যাপারটা, এই তিনটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে রাগের ব্যাপারটা মাত্রাগত ভাবে যখন বেশি, সাধারণ মানুষ যতটুকু রাগ করে বা সাধারণ যতটুকু রাগ যেটা মানুষ টলারেট করতে পারে বা মেনে নিতে পারে, তার চেয়ে বেশি মাত্রায় হয়ে গেলে একটা চিন্তার বিষয়। দ্বিতীয় হচ্ছে যদি এমন হয় যে আপনার রাগ আপনার কাজকর্ম বা আপনার দৈনন্দিন যে সম্পর্ক, অন্যদের সাথে যোগাযোগ, সেগুলোকে বাধা দিচ্ছে, তখন আপনি চিন্তা করতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে যদি এমন হয় যে যেখানে রাগ যতটুকু হওয়ার দরকার
সেরকম হচ্ছে না, ভুল জায়গায় ভুলভাবে রাগটা প্রকাশ হচ্ছে। এই তিনটার যে কোনো একটা হলে বা তিনটার কম্বিনেশন হলে আপনি মানসিক সহায়তার জন্য চিন্তা করতে পারেন যে আপনার রাগটা নিয়ে কাজ করা দরকার। এবং সবসময় যে আপনাকে সাইকোলজিস্টের কাছে আসতে হবে তা না। অনেক সময় আমরা দেখি যে রাগ একটা সমস্যা, যখন আপনি এটা বুঝতে শুরু করবেন তখনও কিন্তু এটা আপনি নিজেকে ভিতরে ভিতরে কাজ করবে আপনার মধ্যে, যে রাগটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং বেশিরভাগ মানুষ নিজে নিজেই রাগকে সমাধান করতে পারেন। কখনো কখনো যে নিজে নিতে পারছেন না, তখনই মানুষ আমাদের কাছে আসার প্রয়োজন মনে করেন। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা আপনাদের সমস্যা বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বা ইনবক্সে কিন্তু জানাতে পারেন। আমাদের যারা এক্সপার্ট আছেন ওনারা আপনাদেরকে এই প্রশ্নগুলো বা সমস্যাগুলোর সমাধান জানিয়ে সাহায্য করতে পারেন। তো আমরা মনে হয় রাগ নিয়ে অনেক আলোচনা করেছি, এখন আমরা যদি রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আজাদ স্যারের কাছে জানতে চাইবো, স্যার যদি এখন একটু বলেন সহজভাবে যে আমরা রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি করতে পারি বা কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি। রাগ নিয়ন্ত্রণ আমরা কয়েকভাবে করতে পারি এবং আমরা করতে গিয়ে আমার মনে হয় যে ক্যাপাবল। একটা হচ্ছে যে এখানে দুটা বিষয়, কগনিশন এবং চিন্তা এবং আচরণ, দুটা বিষয়ই জড়িত। যেমন অনেক সময় আছে যে আমরা যে নেগেটিভ চিন্তা করি বা আরেকজন যেটা বললো সেটা কি ঠিক না বেঠিক সেটা আমার যাচাই না করে মনে করি যে আই এম রাইট, শি অর হি ইজ রং। এইভাবে আমরা ওভার জেনারেলাইজ করে ফেলি বা সিচুয়েশনটাকে আমরা নিরপেক্ষভাবে দেখি না, ইমিডিয়েটলি আমরা রেসপন্স করে ফেলি। তো এই যে রেসপন্স করা, এটা না করে যদি আমরা একটু ইভালুয়েট করে দেখতাম যে বিষয়টা কি আসলে, সঠিক ইনফরমেশনটা কি, এইটা একটা বিষয়। অর্থাৎ আমাদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাগ হলে ক্ষতিটা কি হচ্ছে, ফলাফলটা কি হচ্ছে, আমার ক্ষতি না অন্য ব্যক্তির ক্ষতি হচ্ছে বা অন্য কোথাও ক্ষতি হচ্ছে। যেমন আমার শরীরের শারীরিক ফিজিক্যাল যে রিয়াকশন বা ইফেক্ট পড়তেছে সেই বিষয়গুলো খেয়াল করা। আমার মাসেল টেন্স হয়ে যাচ্ছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার ঘুম হচ্ছে না, আমার অস্থিরতা লাগতেছে, ইরিটেবিলিটি লাগছে, মুড নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করা। আচ্ছা, আমরা কগনিশন এবং বিহেভিয়ার দুইটাই এখানে দেখা দরকার। এরপরে আরো কিছু উপায় আছে সহজে আমরা করতে পারি। যেমন টাইম আউট দেওয়া, কিছুক্ষণ ওয়েট ফর সামথিং, কিছু ওয়েট করে রেসপন্সটা করা, ইমিডিয়েটলি কোনো রেসপন্স না করে পরবর্তীতে রেসপন্স করা। তারপরে মনটাকে আমরা অন্যদিকে সরাতে পারি, ডিস্ট্রাকশন করতে পারি। ডিস্ট্রাকশন বা মনটা অন্যদিকে সরিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার সিচুয়েশনে ফিরে আসলাম বা সিচুয়েশনটা কি ভাবলাম। আবার আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ নিজের মধ্যে নিজেকে নিউট্রাল ভাবে চিন্তা করতে শেখা, এই জিনিসটা মাধ্যমে করতে পারি। আর একটা আছে যে রিল্যাক্সেশন, তা মনটাকে, শরীর এবং মন দুটাই যদি আমরা রিল্যাক্স বা শীতলায়ন করতে পারি তাহলে অনেকটা আমরা হালকা হব। আরেকটা একদম কমন যেটা, যে কারোর সাথে শেয়ার করা। তো আর যদি থার্ড পার্সনের সাথে শেয়ার করা যায়, সে হয়তো ইভালুয়েট করতে পারে, নিরপেক্ষভাবে ভাবতে পারে। তো এইভাবে আমরা অনেকভাবেই রাগটাকে কন্ট্রোল করতে পারি বা অ্যানালিসিস করে দেখতে পারি রাগটা কোন পর্যায়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। রাস্তা যদি একটু অ্যাড করেন। আসলে রাগ নিয়ে অনেক ভাবে কাজ করা যায়। মানে সবসময় আমরা বলি, আমরা যেভাবে কাজ করি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরা বলি ইন্ডিভিজুয়ালি টেইলার্ড মেথড। তার মানে হচ্ছে আপনি যখন দর্জির দোকানে যান, দর্জি কিন্তু আপনার গায়ের মাপে জামাটা তৈরি করে দিবে। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওইভাবেই কাজ করে। আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রাগের সমস্যা বা যে কোনো সমস্যা নিয়ে, আমরা মনে করি রাগ সমস্যাটা শুনতে একই রকম লাগলেও দুটো মানুষের রাগের ধরন কিন্তু দুরকম, দুটো মানুষের রাগের প্রতিক্রিয়া দুরকম, দুটো মানুষের রাগের কারণটাও দুরকম। সুতরাং আমরা বোঝার চেষ্টা করি যিনি আমার কাছে এসেছেন তার কারণটা কি এবং তার ধরনটা কি রাগের, সেটা বুঝে সেইভাবে আমরা রাগের জন্য আমরা বলি ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট, সেটা শুরু করি। এবং সেটা ব্যক্তিও তার বুঝে নেয় যে কিভাবে কাজ করবে এবং তার জন্য এটা কতটুকু প্রযোজ্য হবে, সেটা বুঝে সেইভাবে কাজ করেন।
আমি যদি জেনারেলি বলি রাগ নিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, খুবই সাধারণভাবে, এটা হয়তো সবার জন্য ফিট নাও করতে পারে, স্টিল আমরা কয়েকটা বলে দেখি, আপনি ট্রাই করে দেখতে পারেন এগুলো। যেমন সাধারণভাবে আমরা বলি রাগের অনেক রকম ধরন আছে, রাগের মাত্রা আছে। আপনি একটু চিন্তা করে দেখতে পারেন রাগের কতগুলো প্রতিশব্দ আপনি জানেন, রাগ, ক্রোধ, উন্মত্ততা, এরকম মানে অনেক রকম প্রতিশব্দ আছে। আপনি চেষ্টা করতে পারেন যে এই প্রতিশব্দগুলো কোনটা কোনটা আপনি জীবনে অনুভব করেছেন কখনো, এবং সেই এই যে দুটো প্রতিশব্দ রাগ এবং ক্রোধ, দুটো শব্দই রাগের, কিন্তু দুটোর মধ্যে মাত্রাগত পার্থক্য আছে কিনা এবং আপনার ফিলিং এর পার্থক্য আছে কিনা, এটা ধরতে চেষ্টা করাটা খুব জরুরি। তো যদি কেউ তীব্র রাগের মধ্যে থাকে বা প্রায় ওনার তীব্র রাগ হয়ে যায়, সেক্ষেত্রে কতগুলো স্ট্র্যাটেজি আছে, আমরা সেটা আগে বলে নিই, তারপর বাকিগুলো নিয়ে কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে রাগ যখন উঠে যায় তখন কিন্তু ব্যক্তি অনেক সময় টের পায় না যে সে রেগে যাচ্ছেন বা তার মধ্যে কি হচ্ছে। তো অনেকেই বলে রাগ হয়ে গেলে তার হুঁশ থাকে না, তখন তার কিছু করতে পারি না। এই জন্য ভালো বুদ্ধি হচ্ছে রাগ হয়ে যাওয়ার পরে আপনি রাগের ঘটনাটাকে বিশ্লেষণ করতে পারেন যে আমি কিভাবে রেগে গেলাম, কি হয়েছিল, আমি কি করেছিলাম, চারপাশে কি ঘটলো, আমার করার পরে অন্যরা কি করলো, তা থেকে তখন আমার ভিতরে কেমন লাগছিল, যাতে আপনি আগে থেকেই ধরতে পারেন রাগের আগে আপনার কি হয়। আমরা এটি বলি পোস্ট হক অ্যানালাইসিস। অনেকটা এরকম, ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন, আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে উত্তরা যাবেন, তার মানে আপনার ঢাকা ইউনিভার্সিটি উত্তরা যেতে হলে প্রথমে উত্তরার বাসে চড়তে হবে। সেই বাসটা প্রথমে শাহবাগ, তারপর ফার্ম গেট, তারপর মহাখালী হয়ে যাবে। এই যে ধাপে ধাপে যাচ্ছেন, উত্তরা পৌঁছে যাওয়া মানে আপনার গোল অ্যাচিভ হয়ে গেল। রাগও কিন্তু এরকম, রাগ হয়তো উত্তরা যাওয়াটা, কিন্তু আপনি রাগ যখন হয়ে যান তখন হয়তো উঠতে থাকেন না, কিন্তু আপনি অ্যানালাইসিস করেন, বের করতে পারেন যে কিভাবে ধাপে ধাপে আপনি ওইখানে পৌঁছালেন। সুতরাং যখন শাহবাগ আছেন তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব দূরে না, আপনি উত্তরা পৌঁছাননি, এখন অনেক দূর উত্তরা। সুতরাং আপনি চাইলে সেই অবস্থায় থেমে যেতে পারেন, ঠিক আছে আমি উত্তরা যাবো না, আমি শাহবাগেই নেমে গেলাম, বা অ্যাটলিস্ট মহাখালীতে নেমে যান, এরকম করে থামা যায়। এটা একটা পদ্ধতি, আমরা বলি পোস্ট হক অ্যানালাইসিস, এটা একটা জিনিস। আবার অনেকে আছে খুবই উন্মত্ত হয়ে যায় রেগে গেলে, মানে তখন আর হুঁশ থাকে না, যতক্ষণ বা কোনো একটা রিয়াকশন না করে ততক্ষণ পর্যন্ত থামতে পারেন না। তো তাদের জন্য কিছু ছোট টিপস আছে, এটা অনেকের ক্ষেত্রে কাজ করে। এটা রাগ শুধু না, যেখানে আপনার কন্ট্রোল লুজ করছেন, মানে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন ভিতরে, তখন এটা কাজ করে। সুইসাইডের ক্ষেত্রে, বা কেউ কেউ আছেন সেলফ হার্ম করেন বা নিজের হাত নিজে কেটে ফেলে, এরকমও আছে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা কাজ করে। খুবই ছোট্ট টিপস, এটা সাধারণ মানুষের ভাবনা এবং কাজ করে আমরা দেখেছি। যেমন একটা হতে পারে শাওয়ার নেয়া, শীত হোক গরমকাল হোক, জামা কাপড় পরা অবস্থায় শাওয়ার নিচে ঢুকে যান, রাগ হচ্ছেন বা খুব খারাপ লাগছে ঢুকে যান, তখন যেটা হবে আপনার বডি টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে, এবং তার ফলে সাময়িকভাবে আপনার রাগের অনুভূতিটা কাজ করবে না, কারণ আপনার বডি তখন বা আপনার শরীর তখন ওই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়বে যে আবার গা ভিজে যাচ্ছে সেগুলো নিয়ে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি হাতে বরফের টুকরা নিতে পারেন, ফ্রিজে সবার এখন 4 কোনা টুকরো বরফ পাওয়া যায়, আপনি একটা হাতে একটা বরফের টুকরা নেন, কিছুক্ষণ ধরে রাখেন, হাতটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনার রাগ কিন্তু ট্রান্সফার্ড হয়ে যাবে, রাগটা তখন আর থাকবে না, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে বা মনটা সরে যাবে ওখান থেকে, এবং শরীর দেখবে হাতটা ঠান্ডা হয়েছে, শরীরের সমস্ত চেষ্টা তখন ওই হাতের ঠান্ডার মধ্যে চলে যাবে। এক হাতে যখন টলারেট করছেন তখন মানে আর সহ্য করতে পারছেন না, তখন হাত থেকে আরেকটা হাতের মধ্যে নিয়ে নেন, এভাবে করে শিফট করতে থাকেন, এটাও কিন্তু রাগের মধ্যে দারুণ কাজ করে। আরেকটা পদ্ধতি আছে খুব ইন্টারেস্টিং, এটা অনেকে আছে মরিচের গুঁড়া রাখে সাথে, ধরেন আত্মহত্যা চিন্তা আছে বা নিজের ক্ষতি করা, হাত পা কাটার অভ্যাস আছে, রাগের ক্ষেত্রে এটা হয়, নেশার ক্ষেত্রে এটা আমরা দেখেছি কাজ করে। মরিচের গুঁড়া নিয়ে যখনই আপনার রাগ উঠে গেছে, আপনি সাথে সাথে মরিচের গুঁড়া একটু মুখে দিয়ে দেন, ঝালে মুখ জ্বলে যাবে, রাগের আচরণ কখন করবেন ওইটা নিয়ে আপনার নিজের ভেতরে একটা রিয়াকশন তৈরি হবে, এগুলো কিন্তু কাজ করে। আমার আর অনেকগুলো পদ্ধতি আছে, আমরা কি আরেকটু কন্টিনিউ করবো নাকি আর কোনো প্রশ্ন থাকলে আমরা নিয়ে নিতে পারি অথবা কন্টিনিউ করতে পারি? নীলা। স্যার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা অবশ্য আমাদের মানে এক্সপ্লেনেশন মধ্যেই চলে আসছে। একটা প্রশ্ন ছিল যে আমি নিজে নিজে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে পারি। তো আশা করি যিনি প্রশ্ন করেছেন এখান থেকে জানতে পারবেন, অলরেডি আমরা আলোচনা করছি যে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। স্যার আপনি অনুরোধে কন্টিনিউ করেন। ওকে, রাগ নিয়ন্ত্রণে নিজের কথা যেহেতু আসলো, এটা খুবই দরকার যে আপনি দেখে থাকবেন যখন আপনার শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকেন না তখন কিন্তু রাগ বেশি কাজ করে। যেমন ধরেন আপনি অসুস্থ, তখন আপনার স্ত্রী বা স্বামী বা আপনার ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব কিছু একটা বললে মেজাজটা খিটখিটে হয়ে যায়, তখন আর টলারেট করা যায় না বা সহ্য করা যায় না। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভেতরের শারীরিক মানসিক অবস্থাকে ঠিক রাখা, এবং এটা কিন্তু রাগের মুহূর্তে সবসময়ের জন্য চেষ্টা করা। যেমন ধরেন আমরা বলি সেলফ কেয়ার করা, আপনি গান শোনেন, নিজের জন্য কিছু করেন, এবং এগুলি খুব ভালো কাজ করে। আপনি যদি মানসিকভাবে ঠিক থাকেন
সম্ভাবনা আছে আপনি রাগ সহজে হবেন না বা রাগের মাত্রাটা কম থাকবে। শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করেন, এক্সারসাইজ করা, ওগুলোও ভালো কাজ করে। আমরা বলি রিল্যাক্সেশন একটা পদ্ধতি আছে। আমাদের অনেকে কোয়ান্টাম বা যোগ ফাউন্ডেশন এরকম নানান জায়গায় সার্ভিস নিয়ে থাকেন। এগুলো কিন্তু ভালো কাজ করে। আগেকার দিনে মুনি ঋষিরা ছিল, তারাও দেখতেন যে ধ্যান করছে, এগুলো কিন্তু ভালো কাজ করে। তো আপনার জন্য যদি মনে করেন ওগুলো আপনাকে রিল্যাক্স রাখে, আপনাকে ঠান্ডা রাখে, কাম কোয়েট রাখে, আপনি ওগুলো ট্রাই করতে পারেন। আর ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আসলে আমরা কতগুলি পদ্ধতির কথা বলি, তার মধ্যে রিল্যাক্সেশন একটা। তার মধ্যে খুবই সহজ একটা রিল্যাক্সেশন হচ্ছে ডিপ ব্রিদিং করা। আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের একটা অংশ নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, এবং তার সাথে ছিল শিখতে চাই বলে একটা অর্গানাইজেশন। ওরা দুটো অর্গানাইজেশন মিলে বেশ কিছু ভিডিও তৈরি করেছে, তার মধ্যে রিল্যাক্সেশনের ভিডিও আছে, আপনি ওগুলো দেখতে পারেন, রিল্যাক্সেশন শিখতে পারেন। ওখানে ব্রিদিং বা শ্বাসের রিল্যাক্সেশন আছে, আর একটা মাসল বা শারীরিক পেশির রিল্যাক্সেশন আছে, ওগুলোও হেল্প করে। এগুলো নিয়মিত চর্চা করলে সম্ভাবনা আছে আপনার রাগের সিচুয়েশনে পড়লেও আপনার হয়তো রাগটা একটু কম হতে পারে। এর বাইরে আমরা আরো কয়েকটা টিপস নিয়ে আলাপ করতে পারি রাগের ক্ষেত্রে। যেমন আমরা আলাপ করছিলাম সিকোয়েন্সটাকে বোঝার চেষ্টা, রাগ আমি কিভাবে হচ্ছি। আমরা বলি সিকোয়েন্সকে ট্র্যাক করা বা সিকোয়েন্সকে ফলো করা, কিসের পরে কি হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন কারোর সাথে রাগ হন, আপনার পরিবারের সদস্য বা যেই হোক সেটা, সেখানে কিন্তু একটা সিকোয়েন্সে চলে। ধরেন আপনাকে কেউ একটা খারাপ কথা বললো, এবং তারপর আপনি এটা শুনে আপনি একটা রিয়াক্ট করলেন, তারপর সে আরেকটা বললো, তারপর আপনি আরেকটা বললেন। এভাবে চলতে চলতে এক পর্যায়ে রাগ বা ঝগড়াঝাটি লেগে যায়। খেয়াল করবেন, আপনি যদি আপনার প্রতিক্রিয়াটা পরিবর্তন করতে পারেন, তাহলে অপোজিট পার্সনের প্রতিক্রিয়াটা একইভাবে পরিবর্তিত হয়ে যায় কিন্তু। যেমন ধরেন, আমি একটা উদাহরণ যদি বলি, আমার কাছে একটা মা এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে, যে ও খুবই ভাঙচুর রাগারাগি করে। তো ঘটনাটা এরকম, একদিন বাচ্চাটা চিৎকার করে কান্নাকাটি করছে, কারণ ওর মনে হচ্ছে মা ওকে ভালোবাসে না। এখন মা বিরক্ত হয়েছে, এই মেয়েটা সারাদিন চিৎকার করে কান্নাকাটি কেন করছে, কোনো কারণ ছাড়া। মেয়েটা কিন্তু বলেনি যে কেন ও কাঁদছে। মা রাগ হয়ে বললো, তোর এই ঢং বন্ধ কর, বা খুবই খারাপ ভাবে একটা কথা বললো, এবং কাজের মেয়ে বাড়ির লোকও ছিল তাদের সামনে। এটা দেখে মেয়েটার ভীষণ অপমানে লাগছে, যে আমাকে এদের সামনে এরকম ভাবে বললো। মেয়েটার বয়স 11-12। তখন সে যেটা করলো, ও টেবিলের উপর রাখা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল। তখন কিন্তু মা রাগ আরো রেগে গেল, মা তখন তেড়ে আসলো ওকে মারার জন্য। এইবার খেয়াল করেন, এই সিচুয়েশনটা কেউ যদি একটু ভিন্ন আচরণ করতো, তাহলে কিন্তু সিচুয়েশনটা এরকম হতো না। যেমন ধরেন, মেয়েটা চিৎকার করে কাঁদছে, মেয়েটা বলেনি, মা যদি বলতো যে ঢং বন্ধ করে, এটা না বলে যদি বলতো, কি মা কাঁদছো কেন, কি হয়েছে, তাহলে সম্ভবত মেয়েটার টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত না, তাই না? অথবা মা যদি বলতো ঢং বন্ধ কর, মেয়েটা যে টেবিলের জিনিস ছুঁড়ে ফেলে না দিয়ে একলা একলা বসে কাঁদতেই থাকতো, বা নিজের ঘরে দরজা বন্ধ বসে থাকতো, তাহলে কিন্তু মা ওকে মারতে আসতো না ওর পরে আর। তার মানে সিকোয়েন্স গুলো যদি দেখি, একটা ঘটনা, তারপরে আমি কি করছি, তারপর আরেকটা ঘটনা ঘটে। আপনি আপনার রাগের ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো খুঁজে দেখতে পারেন, যে আপনি কোন প্রসেসে এটা করেন, এবং সেই সিকোয়েন্সে আমরা সবসময় বলি যে ও কেন ঠিক হচ্ছে না, মা কেন এটা করলো না, বা ও কেন এটা করছে না। সেটা না করে আপনি যদি একটা চেঞ্জ জানেন, পরিবর্তন করেন আপনার বিহেভিয়ারের কোনো একটা অংশ, দেখবেন যে অন্য মানুষের মধ্যেও আরেকটা পরিবর্তন নিয়ে আসবে, সে একটা ভিন্ন আচরণ করবে। এভাবেও কিন্তু রাগের পরিস্থিতিটাকে পরিবর্তন করা যেতে পারে। অনেক চমৎকার বলেছেন স্যার, অনেক ধন্যবাদ। তো আমরা যদি একটু আজাদ স্যারের কাছে যাই, স্যার আরো যদি কিছু পয়েন্ট অ্যাড করেন, আমরা রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, এখানে মোটামুটি অনেক পয়েন্টই চলে আসছে। তারপরে আর দু একটা পয়েন্ট বলা যায়, যেমন ডিস্ট্রাকশনের উদাহরণ, যেমন জি স্যার। সহজ কাউন্টিং, ব্যাকওয়ার্ড কাউন্টিং, যেমন 100 থেকে যদি আমরা 99, 98, 97 সহজ চিন্তা করতে থাকি, তো মানে রাগের মুহূর্তে আমার উত্তেজনাটা কমে যাবে। আবার যেমন ইমাজিনাল টেকনিক বা টিপস আছে, যেমন হাতের উপরে এক টুকরা বরফ বরফ রেখে তারপরে যদি আমরা অনুভব করি বরফটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তার মানে আমি ঠান্ডা লাগতেছে না, বাট আমার ইমাজিনেশনটা ইউজ করলাম। আর ইমাজিনাল রিল্যাক্সেশন ইউজ করে, যেটা আমাদের অনেক ডেমনস্ট্রেশন দেওয়া আছে, ভিডিও ডেমনস্ট্রেশন আছে। তো এগুলো ব্যবহার করে সহজেই রাগের মুহূর্তে উত্তেজনাটা প্রশমন করা যায়। আর পরবর্তীতে যদি অন্যান্য, যেমন প্রবলেম সলভিং কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম, আবার অ্যাসার্টিভনেস কিভাবে সামাজিক মেলামেশা করা যায়, সেইটার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে মডিফাই করা যেতে পারে। এরপরে আসছে যে আরো অন্যান্য ইস্যু থাকতে পারে, ম্যারিটাল
ম্যারিটাল রিলেশনশিপ, এডুকেশন, জব, বিভিন্ন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্রবলেম সলভ কীভাবে করা যায় সেই বিষয়গুলো যদি আলোচনা করা যায় তাহলেও এই রাগের বিষয়টা কমতে পারে। হয়তো ব্যক্তি হয়তো রাগটা বাহ্যিকভাবে দেখতেছে, কিন্তু তার পিছনে হয়তো তার প্রবলেম সলভিং বা সোশ্যাল স্কিল অথবা অন্যান্য কোনো বাধা বিপত্তি আছে যে কারণে হয়তো সে রাগ হচ্ছে। সুতরাং রাগের পিছনে কি আছে সেটাও আমাদের দেখা দরকার। মানে স্যার রাগের কারণগুলোকে আসলে খুঁজে বের করা, শুধু পরিস্থিতি না, তার সাথে আদার যদি কোনো ফ্যাক্টর থাকে, তার ভাবনা, তার পার্সোনাল ফ্যাক্টর, তার যদি অন্যান্য প্রবলেম যেমন তার লাইফের আদার স্ট্রেসর, এই বিষয়গুলো যদি থাকে, এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করা দরকার যে আসলে আমি কি কারণে রেগে যাচ্ছি এই বিষয়টা। রাইট। আহ, আর স্যার যদি একটু আমরা বর্তমান পরিস্থিতি দেখি যে এখন আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সিচুয়েশনে সবাই দেখা যাচ্ছে যে আগে যাদের রাগ ছিল তাদের রাগ অনেকের বেড়ে যাচ্ছে বা অনেকের মধ্যে নতুন করে রাগ তৈরি হচ্ছে। তো এই বিষয়টা যদি একটু আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ব্যাখ্যা করেন আজাদ স্যার। এখানে এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে প্র্যাকটিক্যাল রিয়েলিটি হচ্ছে আমার আনপ্রেডিক্টেবল বা আনসার্টেন, অনিশ্চিত একটা অবস্থা, এবং অনেক রিসোর্সের অভাব হতে পারে, বা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না, এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। তো এইটা একটা দেখা, যে রিয়েলিস্টিক দেখা, যেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে না কন্ট্রোলের বাইরে আছে, এইটা একটা চিন্তার বিষয় আছে, চিন্তা করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কি করতে পারি পজিটিভলি, আমার কি রিসোর্স আছে এবং আমি কিভাবে করতে পারি, অল্টারনেটিভ বিকল্প ওয়ে খুঁজে বের করা। যেমন আমি এখন জবের পরিবর্তে আমি সেলফ এমপ্লয়েড অথবা ক্রিয়েটিভ কিছু করতে পারি। তো অল্টারনেটিভ যদি কিছু খুঁজে বের করতে পারি যেটা আমাকে হেল্প করবে, তাহলে কিন্তু রাগটা কমবে। আবার ঘরের মধ্যে বন্দি আছি, আমরা অন্য গান করতে পারি, গান শুনতে পারি, আর্ট করতে পারি বা বই লিখতে পারি। অর্থাৎ আমরা যদি আমাদের অ্যাটেনশন বা আমাদের মনোযোগ প্রোডাক্টিভ কোনো কিছুতে এনগেজ থাকতে পারি, তাহলেও কিন্তু আমাদের বোর্ডম বা লোনলিনেস এই জিনিসটা কমে যায়, অস্থিরতাটা কমে যায়। অর্থাৎ আমাদের ব্রেনটাকে ইউজ করা কোনো কিছুতে, তাহলে মানে বর্তমান সিচুয়েশনে কমে যায়। তারপরে আমাদের হয়তো ফ্রাস্ট্রেশন আছে, তো সেটা অন্য কারোর সাথে আলাপ করা যেতে পারে, বা এটার সলিউশনটা কি, সলিউশনটাকে বের করার চেষ্টা করা, সলিউশন ফোকাস চিন্তা ভাবনা করা। থ্যাংক ইউ স্যার। আমরা যদি একটু রাহা স্যারের কাছে যাই, স্যার যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বা আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলেন যে বর্তমান যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের রিয়াকশন কেমন যেন মনে হচ্ছে একটু বেড়ে যাচ্ছে। যেমন আমরা সাম্প্রতিক কিছু ঘটনা দেখলাম যে একটা জায়গায় হচ্ছে ডক্টরকে আঘাত করা হয়েছে এবং উনি সম্ভবত মারা গেছেন। এরপরে হলো যে আমরা দেখলাম যে বিভিন্ন হসপিটালগুলোতে রোগী বা রোগীর স্বজনরা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করছে বা তাদের রাগ প্রদর্শন করছে। তো এই বিষয়গুলোকে যদি একটু এক্সপ্লেন করেন, বা আমরা এখন দেখছি ডোমেস্টিক ভায়োলেন্স অনেক ক্ষেত্রে বেড়ে গেছে, অনেকে একসাথে বাসায় থেকে তাদের রাগ বা রাগের বহিঃপ্রকাশটা বেশি হচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন স্যার। এটা খুব একটা জটিল পরিস্থিতি আসলে। আমাদের দুটো দুটো জিনিস খুবই কনসার্নিং, একটা হচ্ছে ফ্যামিলিতে রাগ বা ভায়োলেন্স, আর একটা হচ্ছে ডক্টর বা প্রফেশনালদের প্রতি আমরা একটা রাগত আচরণ করছি। দুটোই বেশ চিন্তার বিষয়। তো দুটোর কারণ দু রকমের, দুটোর প্রতিক্রিয়াও দু রকমের, দুটোর সমাধানের পদ্ধতিও দু রকমের হবে। আমি যদি ডক্টরদের বিষয়টা আগে বললে তারপর পরিবারটা আসি। ডক্টর বা নার্স বা সেবা প্রদানকারীদের প্রতি রাগ প্রকাশ করছি আমরা। বেসিক্যালি আমরা যেটা বলছিলাম, রাগ একটা দরকারি আবেগ এবং সবাই রাগ কম বেশি করেনি, আছে, সবারই আছে। তো আমি যদি আরেকটা বিষয় একটু বলে নিই আগে, তারপরে বোধহয় বললে ভালো হবে। আমরা মানুষরা কিন্তু যাই করি বা যেভাবেই কথা বলি, আমরা আসলে একটা পারসেপশন থেকে কথাটা বলি, বা আমরা যেভাবে দেখি জিনিসটাকে তার ভিত্তিতে আমরা কথা বলতে থাকি। সবসময় কিন্তু বাস্তবতার ভিত্তিতে কথা বলি না। যেমন আমার ঘরে একটা শব্দ হচ্ছে, রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, আমার মনে হচ্ছে চোর বা ডাকাত এসেছে, তখন আমি যে আচরণ করব, আমি কিন্তু শুয়ে ভাবছি হয়তো চোর এসেছে, ডাকাত এসেছে,
এবং সেই অনুসারে আমার আচরণ শুরু হয়ে গেল, বা আমি হয়তো ফোন করছি বা লাঠি নিচ্ছি। আবার আমি যদি ভাবি এমনি কিছু একটা পড়ে গেছে, তখন কিন্তু আমি একই আচরণ করব না, তার মানে আমি কিভাবে দেখছি তারপর আচরণটা করছি। তো যখন ডক্টরদের সাথে মানুষ এরকম আচরণ করে, তার কিন্তু একটা পার্সপেক্টিভ আছে। রোগীরা বা রোগীর আত্মীয়স্বজনরা তারা ফিল করেন যে প্রপার সেবা তারা পাচ্ছেন না। তারা কিন্তু ডক্টর বা সেবা প্রদানকারী বা নার্সের পার্সপেক্টিভ বা হসপিটাল পার্সপেক্টিভ দেখতে পাচ্ছেন না। তো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমাদের পার্সপেক্টিভ বা দেখার দৃষ্টিটাকে আরেকটু বড় করার চেষ্টা করা। যে কোনো রাগের ক্ষেত্রে বা যে কোনো নেগেটিভ ইমোশনের ক্ষেত্রেই আমরা যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরেকটু বড় করতে পারি, আরেকটা অ্যাঙ্গেল দেখতে চেষ্টা করি, সম্ভাবনা আছে এটা আমাদেরকে থামাবে, আমাদেরকে একটু ভাবতে শেখাবে যে আমি কি করছি, কেন করছি, কিভাবে করছি, এবং সেটা আমাদেরকে হেল্প করতে পারে। পরিবারের ক্ষেত্রে যেটা হয়, ডক্টরদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি যদি বলে রাখি, আমি দেখেছি ডক্টররা নিজের জীবন বিপন্ন করে রোগীদেরকে সেবা দিচ্ছে, এবং তারপর যেটা হচ্ছে, রোগীরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না। কারণ ডক্টর যেটা নিজের জীবন বিপন্ন করে সেবা দিচ্ছে, কিন্তু রোগীরা মনে করতে দায়িত্ব সেটা করবেনি। আর ডক্টরদের মনে হচ্ছে আমি এত করছি, তারপর রোগীরা কেন খুশি হচ্ছে না। আসল ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশন। আমাদের দেশের ডক্টররা অনেক সময় তারা সার্ভিসটাকে বেশি গুরুত্ব দেন। সার্ভিস মানে তার যে কাজটা করার কথা, সার্জারি, কথা বলা রোগীর সাথে, মানে ওষুধ নিয়ে কথা বলা, এগুলো নিয়ে। কিন্তু আরেকটা যে কমিউনিকেশনের ব্যাপার আছে, রোগীকে বুঝতে চেষ্টা করা, সেটা কিন্তু অনেক সময় ডক্টররা খেয়াল করেন না। তারা হয়তো ধমক দিয়ে বলছে ওষুধটা এইভাবে খান, কারণ সে মনে করে ওষুধ খাওয়াটা জরুরি। কিন্তু ধমক দিয়ে বললে রোগী সেটা শুনবে কিনা, সেটা কিন্তু ডাক্তার আসলে ভাবার সুযোগ পান না। তো আমি দেখেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, যে অনেকে বলে এরকম যে আমরা ইন্ডিয়া যাই, অনেকেই বলেছে ইন্ডিয়ার ডক্টর যে বাংলাদেশের ডক্টরের সাথে ভালো, তা কিন্তু না। তারা যান কারণ ওখানকার ডক্টরদের আচরণ অনেক মধুর, বা বেশিরভাগ ক্ষেত্রে ওরা একটু সফট আচরণ করেন। থাইল্যান্ডের কথা শুনেছি, ওখানে নার্সরা প্রচুর কেয়ার করে। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু মানুষ মানে ভুল বোঝাবুঝি হয়। তো আমার মনে হয় এদিক থেকে ডক্টর এবং রোগী দুদিক থেকে একটু সচেতন হওয়া দরকার, যে কেন এগুলো হচ্ছে বোঝার চেষ্টা করে এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া দরকার, এটা খুব দরকার। আর পরিবারের ক্ষেত্রে আমি বলবো, আমরা একটা কনসেপ্টের কথা বলি, রিফ্লেক্সিভিটি। পরিবারের সহিংসতার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। যেমন আমরা একটা মেল ডোমিনেটিং সোসাইটিতে বাস করি, যেখানে ছেলেরা মনে করে তাদের রাগ প্রকাশ করাটা যৌক্তিক, বা তাদের রাগ প্রকাশ করার অধিকার আছে, বা তারা করতে পারে, এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য। যেমন ছেলেরা মনে করে তারা কাঁদতে পারে না, কান্নাটা গ্রহণযোগ্য না। মেয়েরা আবার মনে করে আমরা কাঁদতে পারি, সামাজিকভাবে গ্রহণযোগ্য। ওরকম কারণে দেখা যায় ছেলেরা বেশি রাগ প্রকাশ বা ভায়োলেন্স বেশি করে। মেয়েরাও ইদানিং ভায়োলেন্স করে, বা আগেও করেছে, কিন্তু ছেলেরা বেশি করে তুলনামূলক ভাবে। তো সামাজিক দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে, ওগুলো পরিবর্তন দরকার। আর পারিবারিক ভাবে ওই যে বললাম পার্সপেক্টিভ, দেখার দৃষ্টিটা চেঞ্জ করা দরকার, ওটা হলো অনেক কিছু কাজ হতে পারে। আমরা একটা বিষয়ে কথা বলি, যেটা রিফ্লেক্সিভিটির কথা বলছিলাম। আমি বাংলায় বলি মনের আয়না। মনের আয়নার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন শেভ করি বা সাজগোজ করি, আমরা আয়নাতে দেখি যে আমাকে কেমন দেখাচ্ছে, বা ঠিকঠাক মতো হলো কিনা, লিপস্টিক দিলাম কিনা, ঠিক মতো জায়গায় পড়লো কিনা। কিন্তু আমাদের ভেতরে যে জিনিসগুলো হয়, মানুষের ভেতরে অনেক কিছু চলে। আমি বসে থাকলেও ভেতরে অনেক কিছু ভাবতে থাকি, অনেক প্রসেস চলতে থাকে। তো মনের আয়নাটা হচ্ছে ভেতরের প্রসেস গুলোকে দেখার চেষ্টা করা। আমি যখন রাগ করছি বা ভালো আচরণ করছি, এই প্রসেসটাকে অবজার্ভ করা। আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি, যখন আমি কোনো একটা কাজ করছি, আমি ভাবতে পারি আমি কি করছি, কিভাবে করছি, এবং কোন ভাবনা থেকে করছি। আমাদের অনেকের এই অভ্যাসটা আছে, কোনো একটা কাজ করার পরে আমরা পরে ভাবি, আচ্ছা আমি যে ওর সাথে এই আচরণটা করলাম, এটা কি ঠিক হলো, এটা না করে আর কি করলে আরো ভালো হতো, বা ও যে আমার সাথে এটা করলো, আমি কি করলে একটু ভালো হতো, এটা কিন্তু পরে বসে বসে আমরা অনেকে ভাবি। এটা যেমন করা যায়, আবার একইভাবে আপনি ঘটনার মধ্যে বসেও ভাবতে পারেন, আচ্ছা আমি যেটা করছি এটা কতটুকু ঠিক হচ্ছে। এটা অনেক চর্চার ব্যাপার। যারা পরে পরে ভাবতে পারেন, এটা প্র্যাকটিস করলে তারা ওই সময়েও ভাবতে পারবেন। এটা যদি চেষ্টা করা যায়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে রাগ বা যে কোনো নেগেটিভ আচরণকে প্রতিহত করা যায়। যদি আপনি ভাবতে শুরু করেন, এই যে আমি নড়াচড়া করছি, ধরেন আমি এটাই ভাবছি যে যদি আমি এই যে আমি নড়াচড়া করছি, আমি কেন করছি, কিভাবে করছি, কোন ভাবনা থেকে করছি, এবং কি করছি আসলে, এটা কিন্তু আমাকে স্লো করবে, থামাবে। আচ্ছা আমি নড়ার আগে ভাবছি আমি কি করতে যাচ্ছি। এটা খুব কাজে লাগে। তো আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন, আপনার যে কোনো আচরণকে ভাবা শুরু করেন, আমি কি করছি, কিভাবে করছি, এবং কোন ভাবনা থেকে করছি। আপনি অনেকে কমেন্ট লিখছেন, আপনি ভাবতে পারেন আমি যে কমেন্টটা লিখছি, কি কমেন্ট লিখছি, কিভাবে লিখছি, কোন ওয়ার্ড ব্যবহার করে লিখছি, এবং কোন ভাবনা থেকে কমেন্টটা লিখছি। এটা কিন্তু দারুণ কাজ করে। তো আপনি প্র্যাকটিস করা শুরু করেন, এটাও কিন্তু ফ্যামিলিতে ভায়োলেন্সকে কমাবে তো বটেই, বরং উল্টো সুসম্পর্ক তৈরিতেও হেল্প করতে পারে এটা। ধন্যবাদ স্যার আপনাকে। আজাদ স্যার, আপনি যদি একটু অ্যাড করেন।
হ্যাঁ, এখানে আলোচনাটা শুনলাম। বিষয়টা হচ্ছে যে অনেক জটিল এবং মাল্টিপল পার্সপেক্টিভের যে বিষয়টা, অন্যটা দেখা। আমরা শুধু নিজেরটাই দেখি, অন্যটা দেখি না। এর আগে আলোচনা যেটা আসলো, তো সামগ্রিকভাবে যদি বিষয়বস্তুটা দেখা যায়, বাস্তবতা, আহ, তাহলে হয়তো আহ, এই বোঝা যাবে বর্তমানে পরিস্থিতিটা কঠিন, সবার জন্যই সমস্যাপূর্ণ। এবং আমার নিজের যেমন কষ্ট আছে, আরেকজনেরও কষ্ট আছে, বা অন্যদের কষ্ট হয়তো আরো বেশিও থাকতে পারে। তো এইভাবে চিন্তা করা, অন্যটাও চিন্তা করা, মানে এখানে হচ্ছে যে সিম্প্যাথি এমপ্যাথি দুটো জিনিসই। অর্থাৎ আমি শুধু আমার নিজেরটাই দেখতেছি না, অন্যটাও দেখার বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় রাগের মুহূর্তে বা চাইল্ডের মতো আচরণ করি, শিশুর মতো আচরণ করি। তো আমরা আহ, এটা দোষে কিছু না, কিন্তু এটা ফলাফলটা কি হচ্ছে, বা আমি যে একটা ডিস্ট্রাকশন করে ফেললাম বা একটা ভাঙচুর করে ফেললাম, তার ফলে আমার লাভটা কি হচ্ছে। বরং এইটা না করে আমি আর কি করতে পারি, আহ, মানে অল্টারনেটিভলি এবং পজিটিভলি, যেটা পরবর্তীতে কাজে লাগবে। ভাঙচুর করলে হয়তো আমারও কাজে লাগবে না বা অন্য কারো কাজে লাগবে না। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার যে আমার অ্যাকশনটা কি হবে, ফলাফল কি ফলাফল বয়ে নিয়ে আসবে, সেইটাও একটা বিষয়। আচ্ছা। আহ, আমি স্যার নীলাব এখানে একটা জিনিস বলতে চাই। আজাদ একটা কথা বলছিলা একটা সময়, যে অ্যাসার্টিভনেস, এটাও কিন্তু খুব জরুরি। আমার মনে হয় আজাদ যদি একটু এক্সপ্লেন করো, কারণ অনেকে স্যার আছে রাগ প্রকাশ করেন। জি, নীলাব বলছিলাম। এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম আসলে, যে আমরা সামাজিকভাবে আসলে কিভাবে রাগ প্রকাশ করতে পারি। আমরা রাগ নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা তো আসলে রেগে যাই, স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কারণে আমরা রেগে যাই। তো আমরা আসলে রাগ কিভাবে প্রকাশ করতে পারি, এই বিষয়টা হচ্ছে আসলে স্যার একটা পদ্ধতি বলছিলেন অ্যাসার্টিভনেস। তো এই বিষয়টা যদি আরেকটু সহজ করে আমাদের জন্য ব্যাখ্যা করতেন আজাদ স্যার। হ্যাঁ, আমরা যখন আমাদের ওপিনিয়ন প্রকাশ করি কারোর সাথে, বা আমার পছন্দ অপছন্দ বলি, তখন আমরা তিনভাবে বলতে পারি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, প্যাসিভ আর অ্যাগ্রেসিভ। এখন অ্যাগ্রেসিভ হচ্ছে রাগের স্বরে বলা, এমন ভাবে বলা যেমন আমি যাব না, আমার পছন্দ না, বা আমার কাজ আছে। যেমন একজন বন্ধু আর একজনকে বললো যে চলো আজকে আমরা সিনেমায় যাই বা রেস্টুরেন্টে যাই। এই কথাটা সে রিফিউজ করবে, কারণ তার যুক্তি আছে। কিন্তু সে যদি বলে না আমি যাবো না, আমার কাজ আছে, এভাবে ডাইরেক্টলি বলি, তাহলে হয়তো সে মনে মনে আঘাত পেতে পারে। কিন্তু আরেকটু সফট ভাবে যদি বলা যায়, যেমন আহ, হ্যাঁ বুঝতে পারছি তোমার আজকে সিনেমা দেখতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো, যেহেতু আমার কাজ আছে সেহেতু আমি যেতে পারতেছি না, আমি দুঃখিত। এভাবে যদি বলা হয়, অর্থাৎ তার ইমোশনটাকে অ্যাড্রেস করা হলো, এবার নিজের প্রয়োজনটা আমি বুঝাতে পারলাম, তাহলে হচ্ছে অ্যাসার্টিভ। আর প্যাসিভ হচ্ছে যে মেনে নেওয়া নিজেরটা, নিজের প্রয়োজনটা না মিটিয়ে আরেকজনের প্রয়োজন মিটানো, বা মেনে নেওয়া আমার নিজের ক্ষতি করে আরেকজনের উপকার করা, এটা যেমন ক্ষতিকর। আবার বেশি অ্যাগ্রেসিভ বা বেশি রাগ নিয়ে উত্তর দেওয়া, এটাও ক্ষতিকর। এবং মাঝামাঝি যদি থাকা যায়, নিউট্রাল, এবং অন্যকে হার্ট না করে যদি অ্যাসার্টিভলি, অর্থাৎ বলা যায়, উত্তর দেওয়া যায়, তাহলে রাগটা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই তিন রেসপন্সের বিষয়েও আমরা যদি প্র্যাকটিস করি, এটাও মানে সময় লাগবে, প্র্যাকটিস করতে করতে হয়তো আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। তার মানে স্যার হচ্ছে যে আমরা আরেকজনের অনুভূতিটা বুঝে, আরেকজনের অনুভূতিটাকে সম্মান দিয়ে তারপর হচ্ছে নিজের অনুভূতিটা তার সাথে প্রকাশ করা, এই বিষয়টাই হচ্ছে অ্যাসার্টিভনেস, তাই তো রাইট, স্যার? রাইট। ওকে। রাহাত স্যার কি আর কিছু অ্যাড করতে চান? আমি আরেকটা ছোট্ট বিষয় বলতে চাই, এটাও কখনো কখনো হেল্প করে, যেহেতু আমাদের টাইমও খুব লিমিটেড মনে হয়। আপনি যখনই কোনো আচরণ করছেন, রাগত আচরণ, বিশেষ করে রাগ করতে গেলে আপনি ভাবতে পারেন যে আপনার রাগটা কনটেক্সটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট রাগ কিনা। যেমন আমরা অনেক সময় কারণ ছাড়া রেগে যাই, কখনো কখনো যে রাগের কারণও থাকে। তো আপনি দেখেন আপনি যেই পরিমাণ রেগে যাচ্ছেন, সেই রাগটা আপনার যে পরিস্থিতি তার সাথে ফিট করে কিনা। যেমন কেউ যদি বলে
যে আপনি দেখতে ভালো না, এখন তাই বলে কি তাকে আমি খুন করতে যাব? এটা টু মাচ হয়ে যাবে। এখন কেউ যদি আমাকে খুন করতে আসে তখন হয়তো আমি রেগে যেতে পারি, সেটা হয়তো জাস্টিফাইড হতে পারে ওই রকম। তাহলে আমরা দেখবো যে আমি যতটুকু রাগ হচ্ছে এটা আমার পরিস্থিতির সাথে ফিট করে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এটা ফিট করে তাহলে আপনি রাগ হতে পারেন, কারণ রাগ তো স্বাভাবিকই। যদি ফিট না করে তাহলে রাগ হওয়াটা ঠিক না বা জাস্টিফাইড না, তখন আপনি রাগ না হয়ে অন্য কি করতেন সেটা নিয়ে ভাবতে পারেন বা ভিন্ন কোনো একটা আচরণ করতে পারেন, তার দিকটা হাসি দিতে পারেন যদি ফিট না করে যে এটা ঠিক ফিট করছে না। আর যদি ফিট করেও তখন কিন্তু রাগ হওয়াটা সবসময় জাস্টিফাইড নাও হতে পারে বা ঠিক নাও হতে পারে। তখন আরেকটা প্রশ্ন করতে পারেন, আমি যদি রাগত আচরণটা করি সেটা আমার জন্য কি ভালো হবে না খারাপ হবে? যেমন ধরেন আপনার কাছে এক ছিনতাইকারী একটা বিরাট ছুরি নিয়ে এসে বলে যা আছে দিয়ে দেয়। এখন আপনি রাগ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক এখানে, যে আমার জিনিস নিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি, এটা রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু যদি রাগ হয়ে আপনি তাকে যদি ঘুষি মারতে যান, সম্ভাবনা আছে আপনার জীবনটা যাবে। ওটা কিন্তু মানে রাগ হওয়াটা স্বাভাবিক হলেও আপনার জন্য খুব কাজের ফলাফল বয়ে আনবে, তখন কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা রাগ প্রকাশের আগে ভাবতে পারি প্রথম বিষয় রাগটা এখানে ফিট করে কিনা। সেকেন্ড হচ্ছে আমি রাগ প্রকাশ করলে সেটা আমার জন্য কাজে লাগবে না ক্ষতি বয়ে আনবে। এই দুটো প্রশ্ন করলেও কিন্তু অনেক সময় সঠিক আচরণ করা সম্ভব হতে পারে। নীলাভ শুনতে পাচ্ছ? আহ, আমার মনে হয় ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটু কন্টিনিউ করি। আহ, আমরা রাগের ক্ষেত্রে একটা বিষয়, রাগ শুধু না যে কোনো বিষয়ে আমি বলি যে কোনো মানুষ 5 ভাবে প্রতিক্রিয়া করতে পারে। একটা হচ্ছে আহ, পালিয়ে যাওয়া, আর একটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, যে কোনো কিছু ঘটলে আমরা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া করি। আরেকটা হচ্ছে পালিয়ে যাওয়া বা সরে যাওয়া, ওখান থেকে মানে এসকেপ করা। এসকেপ করলে যেটা হয় সমস্যাটা সমাধান হয় না, কিন্তু সাময়িকভাবে ওটা থেকে বাঁচা যায়। যেমন আজাদ একসময় বলছিল যে রাগে কেটে আমরা ডিস্ট্র্যাক্ট করতে পারি বা মনটাকে সরিয়ে নিতে পারি, তাতে রাগের কারণটা সমাধান হয় না, কিন্তু আমি ভালো থাকি বা কোনো ক্ষতিকর প্রভাব থেকে আমরা বেঁচে যাই। এটা একটা বিষয় হতে পারে। আরেকটা হতে পারে সমাধান করা, রাগের কারণটাকেই সমাধান করা, যে কারণে রাগ হচ্ছে এটাকে সলভ করে ফেলা। এটাও কিন্তু হেল্প করে, এটা বেস্ট ওয়ে। তবে সবসময় কিন্তু আমরা রাগের কারণটা সমাধান করতে পারি না। আমরা বাসা থেকে বেরোলেই দেখতে পাই যে রাস্তার মধ্যে ময়লা ফেলে রেখেছে উল্টো পাল্টা, দেখলেই রাগ হয়ে যায়, বা ট্রাফিকে জ্যামে আটকা পড়ে থাকি, রাগ হয় আমাদের, চাইলেও সমাধান করতে পারি না। তখন হয়তো এসকেপ করাও সম্ভব না, কারণ আমাদের ট্রাফিকের মধ্যে দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। তখন আরেকটা পদ্ধতি হচ্ছে কোপ করা বা মেনে নেওয়া। তাহলে আমরা 4টা বললাম, একটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, রাগ হলে খারাপ লাগবে এইটুকুই, রাগ হওয়া। সেকেন্ড হচ্ছে পালিয়ে যাওয়া রাগের সিচুয়েশন থেকে বা সরে যাওয়া। থার্ড হচ্ছে সমাধান করা। আর 4 নাম্বার হচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। এই 4টা করতে পারে। আরেকটা প্রক্রিয়া আমরা করি যেটা আমরা চাই না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা চাচ্ছি না, কিন্তু একটা খারাপ ফলাফল বয়ে আনছি। যেমন আমি রাগ করে এমন কিছু একটা করলাম, ভালো তো হলোই না, সমাধান তো হলোই না, বরং উল্টো ফলাফল নিয়ে আসছি। যেমন ধরেন আপনি ভাইভা বোর্ডে গেলেন এবং ভাইভা বোর্ডে কোনো একজন আহ, আহ, মানে ভাইভা বোর্ড যারা ভাইভা নিচ্ছে তাদেরকে একটা অদ্ভুত একটা প্রশ্ন করে বসলো আপনাকে। এখন আপনি রেগে গিয়ে একটা বাজে কথা বলে বসলো, তাতে কি আপনার কোনো কাজ হবে? বরং উল্টো চাকরি হওয়ার সম্ভাবনাটাই কমে যাবে। তাহলে আমরা অনেক সময় রাগ করে গিয়ে, যেমন ভাইভা বোর্ডে আমরা ভালো রেজাল্ট করতে গিয়ে টেনশন করি, টেনশন করতে গেলে দেখা যায় ভালো রেজাল্ট, ভালো ভাইভা তো হয়ই না, বরং ভাইভাটা আরো খারাপ হয়, আমাদের পারফরমেন্স ডিটেরিয়েট করে, এগুলো কিন্তু হয়। তো রাগের ক্ষেত্রে আপনি ভাবতে পারেন আপনি কোন অ্যাপ্রোচটা নিবেন, সমাধান করবেন নাকি আরো খারাপ কিছু করবেন, নাকি মেনে নিবেন, নাকি পালিয়ে যাবেন। সবগুলি কখনো কখনো মানে আরো খারাপ কিছু করার চাইতে পালিয়ে যাওয়া, সমাধান করা বা মেনে নেওয়াটা কখনো কখনো কাজের হয়। তবে আমরা বলি সমাধানটা বেস্ট, না পারলে আপাতত পালিয়ে থাকাটাও খারাপ না। আর সবচেয়ে ভালো হতে পারে সমাধান করতে না পারলে মেনে নেয়া। আমরা অনেক সময় একটা কথা বলি যে অনেকের একটা অভিযোগ থাকে যে আমি এরকম একটা খারাপ পরিস্থিতি কেন পড়লাম, আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাকে এমন পরিস্থিতি কেন রাখলো। একটা কনসেপ্ট আমরা বলি, এটা একটা তাস খেলার মতো। তাস খেলায় যে ভালো কার্ড পায় সে কিন্তু সবসময় জেতে না, সেই জেতে যে ভালো খেলতে জানে। আপনার কাজ হচ্ছে, সৃষ্টিকর্তা আপনাকে ধরেন 13টা কার্ড দিয়ে পাঠিয়েছে, আপনার হাতে কিছু ভালো কার্ড কিছু খারাপ কার্ড পড়েছে, ওটাই আপনার লাইফ। আপনি এই কার্ডগুলো ব্যবহার করে কিভাবে খেলবেন জীবনটাকে, সেটা আপনার উপর নির্ভর করে। আপনি কিভাবে এটা ব্যবহার করে সর্বোচ্চ বেনিফিট নিতে পারেন সেটা নিয়ে ভাবতে পারেন। তো রাগ কখনো কখনো একটা নেগেটিভ কার্ড হিসেবে আমরা পারসিভ করি। রাগের নিয়ন্ত্রিত ব্যবহার কিন্তু আপনাকে হেল্পও করতে পারে, সুতরাং এটাকেও ব্যবহার করা নিয়ে ভাবতে পারেন আপনি।
আজাদ যদি কিছু এখানে একটু অ্যাড করতে চাও। হ্যাঁ, ভালো বলছো। তো এখানে বিষয় হচ্ছে যে এই যে লোকাস অফ কন্ট্রোল, স্যার আমার আমি কি কন্ট্রোল করতে পারি বা আমার ভাগ্য কি আছে, অর্থাৎ আমি প্যাসিভ অ্যাপ্রোচ, এটা একটা বিষয়। আর আমি অ্যাক্টিভ রোল নেব কিনা, স্যার আমার হাতেও কন্ট্রোল আছে বা আমিও করতে, আমার হাতেও কিছু করার আছে, এটা একটা বিষয়। তো তারপর আমরা দেখি যে আমরা ব্লেম করি অন্যদেরকে বা অন্য সিচুয়েশনকে আমরা ব্লেম করি, এটাও ঠিক না। আবার নিজে গিল্টি মনে করি, নিজের উপরে চাপাই দিই সবসময়, এটাও ঠিক না। সুতরাং আহ, ঘটনাটা যদি পুরোপুরি অ্যানালিসিস করা যায় বা হিস্ট্রিটা কি, কিভাবে শুরু হলো, ট্রিগারটা কি, এবং এটা যদি আমরা একটা করতে, শুরুটা কিভাবে হলো এবং আহ, যাকে আমরা বলি ফর্মুলেশন, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টর কি কি দ্বারা ইনফ্লুয়েন্স হলো, সেগুলো যদি আমরা আরো ভালোভাবে দেখি, তাহলে হয়তো আমরা দেখতে পারি যে আমার আমার রেসপন্সিবিলিটি কতটুকু, এক্সটার্নাল রেসপন্সিবিলিটি কতটুকু আমরা পার্সেন্টেজ করতে পারি, যেটাকে বলে পাই চার্ট। মানে 100%-এর মধ্যে আমার রেসপন্সিবিলিটি কতটুকু আছে এবং অন্যান্য ফ্যাক্টর কতটুকু আছে। কিছু হয়তো আমার আওতার বাইরে, আবার কিছু হয়তো আমার কিছু করণীয় আছে। সুতরাং এটাও পুরা রাগ হতে পারে, রাগ একটা স্বাভাবিক, কিন্তু আমার এখানে যদি আমরা ভালো মতো দেখি অবজেক্টিভ এবং আমার করণীয় কতটুকু আর অন্যান্য কতটুকু আছে, পুরোপুরি যে আমার অবস্থাগুলো সবই না, আবার পুরোপুরি আবার হাতেও না। সুতরাং এইগুলো যদি ফ্যাক্টরগুলো একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা আহ, আরো ভালোভাবে দেখতে পারবো পুরো পিকচার বা পুরো বিষয়বস্তুটাকে আমরা ভালো মতো অ্যানালিসিস করতে পারবো। তো এইভাবে আমরা রাগটা নিয়ন্ত্রণের জন্য আগাতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল, আম, আলোচনায় চলে আসছে কিনা, এটা হলো যে একই ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কখনো তার রাগ নিয়ন্ত্রণ করছে, কখনো করছে না, এবং একই পরিস্থিতিতে যে ব্যক্তি বিভিন্ন রকম আচরণ করছে। তো রাজ স্যারের কাছ থেকে জানতে চাইবো যদি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। না, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বলি কনটেক্সচুয়াল বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আচরণ করি, এটাই স্বাভাবিক। তো সবাই একই রকম আচরণ সবসময় করবে, এটা হলে জীবনটা কেমন হয়ে যেত। একটু ভ্যারিয়েশন থাকবে। আমরা বলি পরিবেশ পরিস্থিতি বুঝে আচরণ করাটা ঠিক আছে, এবং আপনার রাগটাও কম বেশি হতে পারে। অনেকে আসেন যে রাগ হচ্ছে তাহলে আমাকে বুঝে সাইকোলজিস্ট দেখাতেই হবে, নট নেসেসারিলি আপনাকে রাগ হলে যে কারোকে যেতে হবে তা না। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু শক্তি আছে, রিসোর্স আছে। আপনি চাইলে আপনার রিসোর্স গুলো খুঁজে বের করতেন যে আপনার মধ্যে কি কি শক্তি আছে। আপনি হয়তো এরকম রাগ আগে সামলাননি, কিন্তু ছোট ছোট রাগ সামলেছেন। সেই ক্ষেত্রে আপনি কি করেছেন, সেই পরিস্থিতি আপনি কি করেছেন, সেটাকে খুঁজে বের করেন এবং সেগুলো নিজে নিজে চর্চা করেন। নিজের উপর আস্থা রাখাটা খুব খুব জরুরি, এবং সেটা হয়তো অনেক সময় আপনাকে হেল্প করবে অনেকগুলো সমস্যাই সমাধান করে ফেলতে। এবং যদি সাইকোলজিস্টের কাছে আসতে পারেন, এটা একটা অপশন হতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যদি না হয় সেক্ষেত্রে আপনি আশেপাশের মানুষগুলোর সহায়তা নেন, তারাও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার যে সাইকোলজিস্টরা যেসব টেকনিক ব্যবহার করেন সেগুলো কিন্তু রিসার্চ দ্বারা, মানে গবেষণা করে উদ্ভাবিত পদ্ধতি। কিন্তু এই ধরনের টেকনিকটা আমরা দেখেছি সাধারণ মানুষও যুগ যুগ ধরে ব্যবহার করে এসেছে। যেমন রিল্যাক্সেশন বা মাইন্ডফুলনেস এখন সারা পৃথিবী জুড়ে খুবই পপুলার একটা পদ্ধতি। অথচ এই জিনিস কিন্তু আমাদের মুনি ঋষিরা, তারা এত বই পড়েননি, তারা নিজেরা নিজেরা আবিষ্কার করেছেন, তারা এটা দিয়ে অনেক কিছু, অনেক শক্তি, মানসিকভাবে শক্তিশালী ছিলেন। তো তাদের এই জিনিসটা এখন আমরা সাইকোলজিস্টরা গবেষণা করে এটাকে নানান নাম দিয়ে আরো ভালোভাবে ব্যবহার করছি। সুতরাং আপনি আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখার চেষ্টা করেন। আপনি কি জানেন, আপনি আপনার রাগকে কিভাবে সমাধান করতে পারেন, কিভাবে করেছেন, সেটাকে চর্চা করার চেষ্টা করেন। এটা খুবই কাজে লাগবে বলে আমার ধারণা। আর যদি ধন্যবাদ। একদমই আমরা আছি। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে আমরা রাগ কিভাবে সহজে নিজেরা কন্ট্রোল করতে পারি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। এরপরেও যদি আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে কোনো সমস্যা হয়, এক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের পরামর্শ নিতে পারেন বা আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হয়, আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন। তো আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে
আমাদের দুইজন স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা করতে পারলাম এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। শেষ। আসছিল